শহরের এক কোণে টুকরো টুকরো হাসি, কখনো মেঘলাম কখনো রোদ্দুর কখনো বৃষ্টি। শহরের এক কোণে টুকরো টুকরো হাসি, কখনো মেঘলাম কখনো রোদ্দুর কখনো বৃষ্টি। এই আমরা আছি তো বেশ, আছি তো বেশ, প্রতিদিন নতুন সকাল নতুন ভোর। এ আমাদের হাউস 44, প্রতিদিন নতুন সকাল নতুন ভোর। এ আমাদের হাউস 44। আরে কথা বল না, বউ হয়ে গেলে কেন? আমার বাড়িতে এসে অপমান করে যাবে লোকের, আমি এগুলো শুনবো? ই একজন বাপের মতো সবাইরে আদর করে, একজন মায়ের মতো সবাইরে শাসন করে। ইয়ে কোনো কথা? ইয়ে তো মুই পাইলাম না। আমার ওই মেয়েটির উপর অনেক রাগ ছিল, এটা খুব স্বাভাবিক। আপনি আমি আমাদের সবাইকেও অপমান করেছি। তারপর আমার হঠাৎ মনে হলো যে একটি মেয়ে এরকম বিপদে পড়েছে, তাকে দেখি একটু সহযোগিতা করতে পারি। তোমার এই গিরিঙ্গি, তোমার এই কিলিকবাজির কারণে আমাদের মানে এখন জীবনে কোনো সময় কারোর সাথে এরকম আচরণ করি না। এখন একটা সহজ সরল মানুষকে বাড়ি থেকে ঘর থেকে বের করে দাও, কত বড় অমানবিক কাজ তুমি করতে পারতেছো? প্রতিদিন নতুন সকাল নতুন ভোর। আমি জোহা, মানে দোতলায় থাকি, দোতলার মেয়ে। চিনি তো, চিনি। আচ্ছা, বসে না। না, বসতে আসি নাই, ওই আপনাদেরকে আমি ইনভাইট করতে আসছি। আসলে বাবা ইনভাইট করতো, কিন্তু বাবা একটু ব্যস্ত তো, তাই আমাকে পাঠালো। তাই নাকি? কিসের ইনভাইট? ওই আমাদের বাসায় হচ্ছে বিয়ে। কার বিয়ে? আপনার? আমার চাচার বিয়ে। তো আপনাদের সবার দাওয়াত। আসলে আমরা তো ফ্যামিলি, এই দোতলার নিচতলায় থাকি, তো ফ্যামিলি তো, তাই না? তো আমাদের তো কিছু টুকটাক কাজও থাকবে, আপনাদের তো হেল্প লাগবেই আমাদের। দাওয়াতটা কি শুধু তোমাদের বাসায় কাজ করার জন্য নাকি খাওয়ার জন্য? না, খাওয়ার জন্য না, মানে ওই কাজ খাওয়া দুটোই। অবশ্যই আমরা সবাই থাকবো, আমরা সবাই মিলে সহযোগিতা করবো, মানে যে কোনো কিছু দরকার পড়লে আমাদেরকে বলবেন। হ্যাঁ অবশ্যই আসবো, আমরা যাবো, অবশ্যই যাবো। হ্যাঁ অবশ্যই। আপনি না গেলেও চলবে। আচ্ছা, আপনারা অবশ্যই আসবেন, সকাল সকাল চলে আসবেন। ঠিক আছে। আল্লাহ হাফেজ। খোদা। দরজাটা কি? দরজাটা বন্ধ করে দিন। ওকে, তোমার বলতে হবে না। যাক, সবাই মিলে আমরা একটা রহমান ভাই আজকে আসলো, এটা গুড নিউজ। ভাই, গুড নিউজ উইল গুড নিউজ। এই যে আমরা মোরগ পোলাও খেতে যাব, তারা তো অনেক কিছু আয়োজন করবে, বড় লোক বাড়ি। এই খাবার দাবারের জন্য আমাকে থ্যাঙ্কস দেওয়া উচিত। কেন? এটার নাম্বার কত? হাউস 44। আর হাউস 74 এর সামনে দিয়ে আমি যখন যাচ্ছি, তখন দেখি যে মালে একটা সুন্দরী মেয়ের সঙ্গে সে বাসার ভিতরে ঢুকেছে। আমি তো পিছন পিছন গেলাম, যা দেখি বাবারে সুন্দর সংসার পেতে বসেছে। ব্যাস, বাড়িলা সাহেবকে বিষয়টা জানিয়ে দিলাম। উনি কি করলেন, দৌড়ে এনে তাদেরকে এখন বিবাহের ব্যবস্থা করলেন। এই প্রথম আপনি একটা ভালো কাজ করলেন। সবসময় তো গুটিবাজি নিয়ে থাকেন, কেমন আংটা লাগাবেন, গিট লাগাবেন। এই প্রথম একটা সংসার জোড়া লাগানোর মতো কাজ করেছে। এই উসিলায় আপনার জীবনে একটা সংসার হবে, আপনার একটা বউ হবে, এই দোয়াই করি। ভাই, আমি সবসময় ভালো কাজই করি, আপনারা সেটাকে অন্য দৃষ্টিতে দেখেন, আর কিছুই না। বুঝতে পেরেছেন? ভালোই হলো, আপনারা যাবেন। আপনাদের তো আবার ভদ্রতা জ্ঞান একটু কম আছে। গিফট টিফট কিনে যায় দাওয়াতটা খেতে। আমার তো যেতে হবে না, কারণ আমার দাওয়াত তো ক্যান্সেল করে দিয়ে গেল। কি বলেন ফজল ভাই, এই সামান্য বিষয় মাইন্ড করলে হবে? সবাই মিলে আমরা যাবো, দাওয়াত দিয়েছে, আমাদেরকে ইনভাইট করেছে। এইসব মানটান নিয়ে না রেখে সবাই মিলে দাওয়াত খেতে যাবো। চলেন চলেন, কোনো সমস্যা নেই। আমি কি করব বিয়েতে? তুমি কি করবা? গিয়ে সস্তায় একটা গিফট কোথায় পাওয়া যায় খুঁজে বের করবা। যাও, তোমার দায়িত্ব এটাই। তোমার কাজ হচ্ছে তুমি রিসিপশনে থাকবা, সবাইকে সহযোগিতা করবে, কোনো পক্ষে আসবে, তারপর তুমি সবাইকে সময় দিবা, অভ্যর্থনা জানাইবা। ঠিক আছে? তোমার তো অনেক কাজ, অনেক মেহমান টেমন আসবে, ভদ্র ছেলে ইনোসেন্ট, ভালোই হবে। ঠিক আছে, গুড। আর শুনো, যারা না যাবে তাতে কিছু যায় আসে না।
মেসের থেকে কিন্তু এই গিফটের টাকা কেটে নেওয়া হবে সম পরিমাণে, হ্যাঁ? আর ওর জন্য খাবার আমরা নিয়ে আসবো, না গেলে তাতে কি হয়েছে? যাই হোক ভাই, খাবার দাবার ব্যবস্থা করেন, আসছেন। যাও যাও, খুঁজে বের করো গিফট। হ্যাঁ, কি অবস্থা? মিয়া, আমরা তো ভাবছিলাম যে আপনার রাগ করে একদম মানে কই না কিশোরগঞ্জ আপনি ঠিক নাই। যাক আসছেন, ভালো হয়েছে, বিয়ে সাথে খাইবেন, এখন রান্না বান্না করেন, চুলের মধ্যে কি আছে দেখেন। চলো 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 চলো। মুরব্বী অনুমতি দেন, আমি শুরু করি। জি জি। মোহাম্মদ মালেউদ্দিন, পিতা মুসলিউদ্দিন, 30 সাল ময়মনসিংহ নিবাসী, 10,01,000 টাকার দিল মহারণায় আপনাকে নিকাহ করতে আসিয়াছে। আপনি বলুন কবুল। চাচি তাড়াতাড়ি বলেন, টাইম শেষ হয়ে যাচ্ছে। বলেন বলেন বলেন। আর দুইবার বলেন, আর দুইবার বলেন। বলেন বলেন। কবুল। হ্যাপি একটা হুমায়ুন কবির, আপনি বিবাহের রাজি হইয়া উনি 3বার কবুল বলিয়াছে, এখন আপনি বলেন কবুল। বলেন কবুল কবুল কবুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উঠ না। কি অবস্থা তোর? কখন আসছিস তুই বাসায়? আজকে তোর দিন কেমন গেল বল শুনি। আমার দিনের থেকে তো তোর দিন ভালো গেছে মনে হচ্ছে। আমার দিন অনেক ভালো গেছে, বুঝছিস? মা আসছিল না? তাই? আরে আম্মু আসছিল একটু আগে, অনেকক্ষণ ছিল। আরে পিঠা বানায় নিয়ে আসছিল, এত মজা, মুরগির মাংস বানাইছিল। যা সরি, সব খেয়ে ফেলছি, তোর জন্য রাখতে ভুলে গেছি। তুই একটু আগে আসতে পারলি না, আম্মুর সাথে দেখা করে দিতাম। আমি ছিলাম না তো অনেক দিন, তুই ওষুধ টষুধ খাস নাই, সব এলোমেলো করে ফেলছিস। হ্যাঁ, তুই কয়েকদিন ছিলি না, এর মধ্যে অনেক ঘটনা ঘটছে, শুনবি? কি করছে? আরে ওই যে বাড়িওয়ালার মেয়ে মোহা আছে না, মোহার সাথে তো আমার মানে দেখা হয়েছে, কথা হয়েছে, ছাদে আমরা একসাথে গল্প টল্প করি অলওয়েজ। তারপর আমরা বাইরে ঘুরতে গেছিলাম ফর দ্য ফার্স্ট টাইম। আমি তো তোকে টেক্সটও করছি, তুই আমার টেক্সট পড়স নাই না? আচ্ছা বাদ দে, মানে রিয়েল ঘুরতে গেছি, মানে কোনো ফেক কিছু না, আগের বারের মতো না, বুঝছিস? তারপর ও আমাকে বলছে যে ও আমাকে ভালোবাসে। আর কিন্তু আজকে একটু রাগ করছিলাম ওর উপর আর কি, কারণ ওই যে আম্মু আসছে, আমি অনেক আগে থেকে ওকে বলে রাখছি যে আম্মুর সাথে দেখা করায় দিব। তারপর ছাদে আম্মুকে নিয়ে ওয়েট করতেছিলাম, ও যখন আসছে পরিচয় করে দেওয়ার পর ও কেমন যেন একটু একটু উইয়ার্ড ভাবে তাকাচ্ছিল, বুঝছিস? এটা একটা বেয়াদবি না, আমার আম্মুই তো, তাই না? আচ্ছা তুই রাগ করিস না। এটা ঠিক করে নাই, আমি ওকে পরের বার একদম বকে দিব। আজকে আম্মুর সামনে কিছু বলি নাই। আচ্ছা নেক্সট দিন ওকে অবশ্যই বকে দিস। তুই আমি একটু থাক, ওষুধ খা একটু প্লিজ, একটু ওষুধ খা, আমি একটু আসতেছি। আসলে আসলে আমার বিশ্বাস হচ্ছে না যে আপনি কবুল বললেন অ্যান্ড আমার সামনে বসে আছেন আপনি। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে আপনি কিছুদিন আগে ঠিকমতো কথা, ঠিকমতো তাকানো কিছুই পারতেন না, আর এখন আমার সামনে। আমরা বিয়ে করেছি, এটা আমাদের বাসর ঘর। হতে পারে অনেক বড় আয়োজন করে এই বাসর ঘর না, তারপর এটা তোমার আমার বিয়ে এবং এটা তোমার আমার বাসর ঘর। জীবনে এটা একবারই আসে।
আর সেখানে বসে তুমি এখনো সন্দেহ পোষণ করছো যে আমি 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 কি না? হ্যাপি হ্যাপি তোমার কোনো আইডিয়া নেই, আমার সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। ও রিয়েলি? আমি কি কি পারি, কিভাবে পারি। আমি তোমাকে বলি, শোনো, প্রত্যেকটা মানুষের জীবনে দুষ্টুমি থাকে। সে দুষ্টুমি প্রকাশ করার জন্য জায়গা প্রয়োজন, সময় প্রয়োজন। আমরা দুই ভাই, সালে মালে। আমরা আমার বাবার উত্তরাধিকারী, বংশধর। সালে আমার বড় ভাই, তার বংশধর অলরেডি হয়ে গেছে। সুতরাং আমাকে পারতে হবে, পারাই উচিত আমার। ওকে, আপনি পারেন? রিয়েলি? ওকে, ফাইন। তো আমি কি এখন লাইট অফ করবো? আসলে আপনার সাথে একটু কথা বলতে চাইছি। হ্যাঁ বলেন। না আসলে আপনাকে কিছু ডিসিশন জানাতাম। আমরা তো এই ব্যাচেলর ফ্ল্যাটে অনেক দিন থাকলাম, ব্যাচেলর হিসেবে অনেকটা সময় পার করে দিলাম। যদিও আমরা নামে ব্যাচেলর, কিন্তু আমরা কিন্তু ছিন্নমূল। থাকে না রাস্তাঘাটে সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুগুলো, তো আমাদের অবস্থা কিন্তু তাদের থেকে খুব একটা ভালো যে তা না। একটা ব্যাচেলর ফ্ল্যাট ভাড়া নেওয়ার সময় যে ভোগান্তির শিকার আমরা ব্যাচেলররা হই, সেটা আসলে অনেক বেশি। সহজে কেউ আমাদেরকে ভাড়া দিতে চায় না, আর ভাড়া নিলেও পরে দেখা যায় রুমমেটদের সাথে মেন্টালি ম্যাচ করা, তাদের সাথে থাকা একসাথে, এটাও অনেক কষ্টের কাজ। তারপর দেখা যায় কখনো সেই ফ্ল্যাট ছেড়ে অন্য কোনো ব্যাচেলর ফ্ল্যাটের খোঁজে যাওয়া, ওখানে আবার কিছুদিন থেকে আবার অন্য কোনো আরেকটা ফ্ল্যাটের খোঁজে যাওয়া। এভাবে আসলে আমরা ভাসমান অবস্থায়, ফ্লোটিং অবস্থায় ভাসতেই থাকি, ছিন্নমূল শিশুদের মতো আজ এখানে কাল ওখানে করতেই থাকি। যত যাই হোক, সব কিছু শেষে আসলে একটা ডিসিশন নিয়েছি যে আমাদের মনে আর এখানে থাকা হবে না। আপনারা কি এই বাসা ছেড়ে অন্য কোনো বাসায় উঠছে? না না, আমাদের আর হয়তো কোনো ব্যাচেলার ফ্ল্যাটেই থাকা হবে না। যাই হোক, ডিসিশনটা শাওনই আপনাকে বলুক। শাওন, তুই বল। আসলে ভাই আমরা দুজন মিলে একটু কথা বলে ডিসিশন নিচ্ছি যে আমরা আমাদের বাড়িতে ফেরত যাবো, আর এটাই আমাদের ফাইনাল ডিসিশন। বাড়িতে ফিরে যাচ্ছ মানে? আসলে মিলন ভাই, বয়স কম ছিল বুঝছেন, ম্যাচুরিটি তখনও আসেনি। বাবা মার সাথে রাগারাগি করে ঝগড়া বিবাদ করে বাসা থেকে বের হয়ে আসি, কিন্তু সেটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। বের হওয়ার পর পদে পদে বুঝতে পেরেছি আসলে বাবা মার থেকে আপন কেউ হতে পারে না। আর সত্য কথা বলতে, বাবা মার আশ্রয়ের থেকে বড় নিরাপদ আশ্রয় আর কোথাও থাকতে পারে না মিলন ভাই। বাবা মাই আসলে একটা মানুষের জীবনের সব। যাই হোক, ভুল তো করেই ফেলেছি। এখন ফিউচার প্ল্যান হিসেবে বড় একটা প্ল্যান হাতে নিয়েছি। বাবা মার কাছে ফিরে যাব, রাগারাগি, বেয়াদবি, তাদেরকে অসম্মান যাই করেছি না কেন সব কিছু বুঝিয়ে তাদের সাথে সুন্দর করে থাকার চেষ্টা করব। আর ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করে যেভাবে হোক সবার সাথে বনিবনা করে সুন্দর করে থাকার চেষ্টা করব, এই আর কি। গুড রিয়েলাইজেশন। অবশেষে আপনার উপলব্ধি বাবা মার কোলে ফিরে যাবেন, ভালো। শাওন, তোমার ফিউচার প্ল্যান কি? আমার তো আসলে পড়াশোনাটা আর করা হয়নি, পুরোপুরি গোল্লায় গেছে। আমি খুব সম্ভবত বাড়িতে ফিরে আবার পড়াশোনা শুরু করবো আর শেষ করবো আর কি।
গুড গুড, একজন নতুন করে পড়াশোনা শুরু করবে আর একজন বাবা মার কোলে ফিরে যাবে। গুড, এটাই তো ভালো। আপনারা ভালো করেই জানেন, আমাকে চিনেন, আপনারা জানেন যে আমি সবসময় সুন্দরের পক্ষে, ভালোর পক্ষে। কথা অমৃত, ভালোবাসা, জগতের সব কিছুই একে অপরের ভালোবাসার সন্ধানে। রমন ভাই, খাবার দাবার শেষ, একটু হিসাব কিতাব নিয়ে নিশ্চয় বসছে। সবার মতামত একটু একটা ব্যাপারে আমি আমাকে ডাক দিই। পাগল কিন্তু কেমন ভাই? কয়েকটা বলার পাইছি। কথা ছিল আপনার সাথে, যদি আসেন। কি কথা? হ্যাঁ, আজ কিন্তু সব ঠিকঠাক মতো করেছি। তরকারিতে লবণও ঠিক মতো হয়েছে, মরিচও ঠিক মতো দিয়েছি। আমার কাছে তো কমপ্লেইন ছাড়া তোমাদের কোনো কাজ নাই। বুঝতে পারলাম না আপনি এরকম করতেছেন কেন? ওই কথাটা বলতে চাচ্ছে, কথাটা বলুক, তার আগে আপনি এরকম শুরু করে দিলেন। আপনাকে নিয়ে তো কোনো কমপ্লেইন করছে না। না না, আরে ভাই, আমাকে ডাকা মানে তো হচ্ছে একটা কমপ্লেইন। আমার বিরুদ্ধে কোনো না কোনো কিছু বসছে, বলেন। ভাই, আমার আপনার এগেনস্টে কোনো কমপ্লেন নেই, আমি কমপ্লেন করতে আসিনি এখন। আচ্ছা বলো বলো, কি বলবো বলো শুনি। আসলে আমি আপনার সাথে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, সিয়ামকে তো আপনারা চিনেন, খুবই ভালো একটা ছেলে, খুবই ভদ্র একটা ছেলে, এবং আমরা দুজন অনেক আগে থেকে আমরা বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড, এটাও জানেন। হ্যাঁ, আরে সে তো খুবই ভালো ছেলে, আমার সাথে কত মহব্বত। হ্যাঁ, খুবই ভালো ছেলে, এই ম্যাচের মধ্যে সবচেয়ে ভালো ছেলে সে। আমরা তো সবাই তাকে পছন্দ করি, হ্যাঁ ভদ্র নম্র ছেলে। সেটাই, তার মতো ছেলে হয় না, যাও দু একটা মরে যায়। হ্যাঁ, ও তো খারাপ কোনো কিছু দেখিনি, তো ভালোই। আমরা এটাও এগ্রি করবো যে সিয়াম আসলে আমাদের সবার থেকে একটু আলাদা, ওর আচার আচরণ, বিহেভিয়ার, কথাবার্তা সবকিছু একটু ডিফারেন্ট। ওর মতো ওর একটা জগৎ আছে, তো এটার একটা কারণ আসলে আছে। সিয়ামের সাথে পরিচয় আমার কোনো স্কুল, কলেজ কিংবা খেলার মাঠ থেকে না। ওর সাথে আমার পরিচয় হয়েছে একটা মেন্টাল হসপিটাল থেকে। ওর ইলনেসটা হলো গিয়ে, ওর খুব ছোটবেলা, ওর এখন বয়স 5-6, তখন ওর প্যারেন্টসকে, বাবা মা দুজনকে একটা অ্যাক্সিডেন্ট হয়, এবং ওর পরিবারের সেভাবে আর কেউ নেই তার দেখাশোনা করার জন্য। দেখি ওকে ওই সাপোর্ট সেন্টারে রাখা হয়। ওর এই ট্রমাটা এইটাই যে, ও যে আমাদের বলে না যে ওর মার সাথে কথা বলছে বা ফ্যামিলির কথা আমরা জানি, আসলে এরকম ফ্যামিলি এক্সিস্টই করে না। কারণ বিষয়টা আমি আগে থেকে জানতাম, আমি আপনাদের সাথে শেয়ার করিনি আসলে, বিকজ আমি চাইনি যে ওকে আপনারা আলাদাভাবে ট্রিট করেন। দাঁড়াও 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 দাঁড়াও, মেন্টাল হসপিটাল থেকে এনে তোমার পাগলা গারদ থেকে এনেছো তাকে? এই, তোমার কি কোনোভাবে মনে হয় যে এখানে সবাই পাগল বসবাস করে, তুমি আরেকটা পাগল কিনে ঢুকাইছো? রমন ভাই, আপনি এটা পাগল বলছেন কেন? আরে ভাই, পাগলকে পাগল বলবো না তাহলে কি? আরে আমাদের তো কপাল ভালো ভাই, এই যে একটা দাউলে আমরা কুবায় সাক সাক করে এলে নাই। হ্যাঁ, এই তুমি একটা পাগলকে কেন এখানে এনেছো? আচ্ছা, বুঝলাম না, আপনি রহমান ভাই এক মুখে দুই কথা বলেন কেন? কিছুক্ষণ আগে বললেন আপনি ছেলেটা ভালো, এখন আবার বলতেছেন যে ছেলেটা পাগল কেন, হ্যান কেন, তেন কেন। আচ্ছা, এতদিন ধরে যে ওই আমাদের সাথে আছে, ওই তো আমাদেরকে কোনো রকমের হার্ম করে না, ও তো হার্মফুল না, তাহলে আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আমি খারাপ কথা কোথায় বললাম ভাই? আমি তো একই কথা বললাম, একটা মস্তিষ্ক বিকৃতি মানুষ, পাগলকে পাগল বলা যাবে না। আরে এটা কেমন কথা বলতেছো তোমরা? রহন ভাই, আমি একটু বলি, আমারও হঠাৎ করে একটা ফ্যামিলি ক্রাইসিস অ্যারাইজ করছে। আমার বাবার একটা জবের শিফটিংয়ের কারণে সে কাতার চলে গেছে কয়েক বছরের জন্য, এবং মার শরীরটাও খুব খারাপ। তো সে এখন একা থাকবে, তার দেখাশোনা করতে হবে, বাড়ির দেখাশোনা করতে হবে, সেই কারণে আমার ওখানে গিয়ে থাকতে হচ্ছে। সো ওর এই স্টেজে আমি ওকে নিয়ে যেতে পারবো না আসলে, অ্যান্ড ওকে আমি কোথায় রেখে যাবো, কার কাছে দিয়ে যাবো, আমি কিছু বুঝতে পারছি না। আপনারা যদি একটু বলতেন। আচ্ছা শোনো তৌসিফ, তুমি একটা কাজ করো, যেহেতু তোমারও বাসায় টেক কেয়ার করার জন্য চলে যেতে হবে, আর তুমি ওকে একটা মেন্টাল সাপোর্ট সেন্টার থেকে আনছো, আনার পরে এতদিন ঠিকঠাক ছিল, এখন আবার যেহেতু ওর সাইকোলজিক্যাল সিচুয়েশানটা অন্যভাবে চলে গেছে, ওর ট্রমাটা এখন আরও বেশি হয়ে গেছে, ওর মার সাথে কথা বলে একা একা, এগুলো যেহেতু করতেছে, তুমি বেটার ওকে আবারও ওই মেন্টাল অ্যাসাইলামে নিয়ে যাও, ওখানে থাকুক, ওই সাপোর্ট সেন্টারে থাকার পরেই একটু সুস্থ হলে তারপরে দেখো আর কি ওর কী করা যায়, একসাথে রাখা যায় কিনা, সেটাই মনে হয় বেটার। হ্যাঁ ভাই, এই ঝামেলা আমরা নিতে পারবো না। কি বলেন আপনি? মানে এটা তো আমাদের জন্য একটা বিপদ রে ভাই। আরে ভাই, আপনি এটা মানবিক ব্যাপারটাকে, আরে ভাই, মানবিক দিক থেকেই তো বলতেছি তাকে হসপিটালে নিয়ে যাও।
জি ভাই, এখন আমি সেটাই করি। আমি ওকে যে সাপোর্ট সেন্টার থেকে আমি তোমার পরিচয়, আমি ওখানে আজকে যোগাযোগ করি, করে ওকে খুব দ্রুত ওখানে পাঠানোর ব্যবস্থা করি। কিন্তু আপনাদের হেল্প লাগবে। আপনারা মানে আমি শুরু থেকে আপনাদেরকে বলিনি এই কারণেই, কারণ আপনারা ওকে ডিফারেন্টলি ট্রিট করবেন। তৌসিফ শোনো, দেখো আমি আছি, ফসল ভাই আছে, যদি কোনো দরকার পড়ে আমরা পাশে আছি। আমার মনে হয় আমার সকলেই ওর পাশে থাকা উচিত। আমিও আছি। যাও তাড়াতাড়ি যাও যাও। থ্যাংক ইউ সবাই। সর্বনাশ, 7 মাস ধরে একটা পাগলের সঙ্গে বসবাস করতেছি। আরে তোমরা তো সবার কপাল ভালো মেয়া। দাউদ একজন কুবায় সাক করে লাইন রে ভাই, তোমরা কি ভাগ্য কপাল চিন্তা করে দাও। হ্যাঁ, পাগল চিনতে গেলে কোনো উপায় আছে? ধরো ভাই, এক কথা বারবার রাখুন তো, এই সমস্যা তো আপনার ফ্যামিলিতে হইতে পারে না? আরে ভাই ফ্যামিলি থেকে আমার গ্রামে একটা আছে মেয়া, দাউলে দৌড়ায়, যার ভাই আর এক কুপ দেয়, যার ভাই আর এক কুপ দেয় মেয়া। এইবার একটু মানবিক হন। মানবিক তো আরে ভাই, এটা কি পাগল চিনতে গেলে কি আপনি ফিরে রাখতে পারবেন না? আমি ফিরে রাখতে পারবো পাগলকে? শহরের এক কোণে টুকরো টুকরো হাসি। আমরা কখনই বুঝতে পারি না যে আমাদের মধ্যে এত দূরত্ব, আমাদের মধ্যে যে বন্ধন ছিল, আমরা সবাই একদম ভাইয়ের মতো চলাফেরা। এই ভাইয়ের মধ্যেই আমরা বাবাকে খুঁজে পেয়েছি, আমরা আমাদের মাকে খুঁজে পেয়েছি, আমাদের আত্মীয় স্বজনকে খুঁজে পেয়েছি। গিট্টু মানে কোন গিট্টুর কথা বলছো? আরেকটা একটু আমাদের বড় মেয়ে তো, তার বিয়েটা তো এখন দিতে হবে। আমরা যেখানেই থাকি না কেন, আমরা যদি সবাই নিয়ত করি, যে মনে করি যে আমরা সবাই আবার সবার সাথে যোগাযোগ রাখবো, কে জানে আবার হয়তো আমরা একসাথে হয়ে যেতে পারি। এটাই শেষ না। ওরা তো একবারে চলে যাচ্ছে না, এত ভেঙে পড়ছেন কেন ভাবি? প্রতিদিন নতুন সকাল, নতুন ভোর, এই আমাদের House 44